কি সুন্দর এই অপূর্ব দৃশ্য। চলে এলাম আমরা চেরাপুঞ্জিতে। ডাউকি থেকে একেবারে চলে এলাম এই চেরাপুঞ্জিতে। আমাদের আগে থেকে হোটেল বুক করা ছিল। রুমের সাইজ বেশ ভালোই বড়। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। কাল আমরা রাত 8:30টায় এই চেরাপুঞ্জির হোটেলে উঠেছিলাম। গাড়িতে চেপে পড়লাম। আমরা চেরাপুঞ্জি যে লোকাল সাইট সিন, সেই সাইট সিনগুলো দেখব। গাড়িতে সবাই বেশ ভালোই এক্সাইটেড আছে। চেরাপুঞ্জি ভ্রমণের আমরা সর্বপ্রথম যে জায়গাতে চলে এসেছি সেটা হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস। 7টা জলের ধারা ওপর থেকে অনেক নিচেতে পড়ে, সেই জন্য এই ফলসটার নাম হয়েছে 7 সিস্টার ওয়াটারফলস। 7 সিস্টার ওয়াটারফলসে দেখতে পাচ্ছি কিন্তু একটা জলের ধারাও নেই। আসলে এখন নভেম্বর মাস, বর্ষাকালে এলে যে মেঘালয়ের যে ফলসগুলো আছে সমস্ত ফলসগুলো একটা অপরূপ সৌন্দর্য লাভ করে, কিন্তু এখন জল না থাকার জন্য আমরা এই পাহাড়ের ভিউটাই দেখতে পাচ্ছি। সে অপূর্ব সুন্দর থেকে এই ফলসের জল এইখানে নিচেতে পড়ে, তখন কিন্তু সৌন্দর্যটা অন্য মাত্রায় পায়। তবু সেভেন সিস্টার ওয়াটারফলস দেখলাম। দেখার পর আমরা পরবর্তী গন্তব্যে যাচ্ছি মৌসুমী কেভ। এই মৌসুমী কেভ হচ্ছে 7 সিস্টার ওয়াটারফলস থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যেই অবস্থিত। চলে এলাম আমরা চেরাপুঞ্জি ভ্রমণের দ্বিতীয় গন্তব্যে মৌসুমী কেভ। অ্যাডাল্টের টিকিট হচ্ছে 30 টাকা, চিলড্রেনের টিকিট হচ্ছে 10 টাকা। এইরকম ভাবে শুয়ে ভেতরে থেকে আসতে হচ্ছে, ভীষণ কঠিন। যদি মাথায় লাগে তাহলে কিন্তু একদম যাবে। অসম্ভব সুন্দর এবং অসম্ভব কষ্টের জায়গা। আপনাদের শক্তি সামর্থ্য যদি থাকে তাহলেই কিন্তু এইখানে আসবেন, না হলে কিন্তু এসে লাভ নেই। অপরূপ সৃষ্টি। আদিম মানুষরা এখানে বসবাস করত, এখানে থাকতো। বন্য পশুদের যে আক্রমণ, সে আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই প্রকৃতির যে সৃষ্টি, এই গুহা, এই অপরূপ সৃষ্টির জন্য আজও কিন্তু একইভাবে বিদ্যমান আছে এবং আমার দিকে মনোরঞ্জন করছে।
বেরিয়ে এলাম, বেরিয়ে এসে কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে গেছি, রেস্ট নিচ্ছি। এখানে কাটা ফল বিক্রি হচ্ছে, ছোট প্যাকেট মাত্র 40 টাকা। আমরা মৌসুমীকে দেখার পর নেক্সট গন্তব্য হচ্ছে ইকো পার্ক। চলে এলাম আমরা যে চেরাপুঞ্জির লোকাল সাইট সিনগুলো আছে তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাইট সিন হচ্ছে এই ইকো পার্কে। ইকো পার্কের এন্ট্রি এদিকে, ইকো পার্কে এন্ট্রি এখানে দেখতে পাচ্ছি আমরা। ইকো পার্কে অ্যাডাল্টদের জন্য 20 টাকা এবং চিলড্রেনদের জন্য 10 টাকা। একটা জলাশয় দেখুন, এখান থেকে ইকো পার্কের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। গভীর খাতের মধ্যে এই রকম জল ঝরে পড়ছে, আর সামনেই হচ্ছে একটা রিভার। এই নিচে থেকে জল বয়ে ওই দিকে প্রবাহিত হচ্ছে, অসম্ভব সুন্দর জায়গা। আর এই পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক হওয়ার মূল কারণ হচ্ছে এখানে শব্দ করলে প্রতিধ্বনি হয়ে বিভিন্ন পাহাড় থেকে এখানে আসে, সেই জন্য এই পার্কটার নাম হয়েছে ইকো পার্ক। ইকো পার্কের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। এখানে দেখুন রেস্টের জন্য একটা সুন্দর বসার ব্যবস্থা আছে। আর নিচের দিকে আমি একটু নেমে যাই, যেমন ভিউটা অসম্ভব সুন্দর, চারিদিকে ঘুরে বেড়ানোর জন্য কিন্তু খুবই যথেষ্ট উপযুক্ত। এখানে দেখা যাচ্ছে বহু বিভিন্ন অজানা বহু ফুলের সমাহার। ইকো পার্ক দেখার পর আমরা চলে এলাম পরবর্তী ডেস্টিনেশন রামকৃষ্ণ মিশন। এই চেরাপুঞ্জিতে রামকৃষ্ণ মিশন কিন্তু একটা লোকাল সাইট সিনের মধ্যে পড়ে। এটা হচ্ছে এন্ট্রি, চলুন এন্ট্রিতে যে দেখাই। ভিউটা দেখুন, ভিউটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর এইখান থেকে ভিউটা। আর ছোট বড় যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু বেশিরভাগই হোমস্টে। রামকৃষ্ণ মিশন থেকে আপনারা মন্দির তো দেখবেনই, তার সঙ্গে এই যে অপরূপ সৌন্দর্যটা দেখতে কিন্তু ভুলবেন না। অসম্ভব সুন্দর ভিউটা, আমাদেরকে তো দারুণ লাগছে। আর এই দিকে দেখুন নিচেতে বাচ্চা ছেলেরা, এখানকার যে আবাসী ছেলেরা, মেয়েরা না ছেলেরা, এখানে ছেলেরা থাকে কেবলমাত্র, সেই ছেলেরা খেলা করছে। চলুন এবারে প্রার্থনা কক্ষটা দেখে নিন। প্রার্থনা কক্ষে প্রবেশ করে গেছি। রামকৃষ্ণ মিশনের মিউজিয়াম আমরা দেখলাম, কিন্তু মিউজিয়ামের ভেতরে কোনো স্টিল ফটো বা ভিডিওগ্রাফি একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ। তার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত।
তো আমি এখন প্রবেশ করেছি শোরুমে। এই শোরুমের মধ্যে বিভিন্ন ধরনের আইটেম আছে। দেখুন এখানে বিবেকানন্দ, রামকৃষ্ণ বা অন্যান্য বিভিন্ন লেখকের বই, এখানে বইয়ের সমাহার আছে। আর এদিকে সরস্বতী, কালী, গণেশ, তাদের মূর্তি, বিবেকানন্দ বিভিন্ন লেখার যে মূর্তিগুলো আছে। এদিকে বই, এদিকেও প্রচুর বই আছে। আর এদিকে যে এখানকার লোকাল যে হাতের কাজ, যে হাতের ট্র্যাডিশনাল যে আইটেম আছে, সেই ট্র্যাডিশনাল আইটেমগুলোকে এখানে শো করা আছে এবং রিজনেবল প্রাইসে, বেশ খুব বেশি দাম না কিন্তু। রামকৃষ্ণ মিশন দেখার পর এরপরে যাচ্ছি নোয়াখালীখাই ওয়াটারফলস। এখান থেকে দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। চলে এসেছি আমি চেরাপুঞ্জির লোকাল সাইট সিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফলস, নোয়াখালীখাই ওয়াটারফলসে। নোয়াখালীখাই ওয়াটারফলস কিন্তু অসম্ভব সুন্দর। যে দূরে দেখা যাচ্ছে জলের অনেক উঁচু থেকে জলরাশি নিচেতে পড়ছে, এবং যখন জলটা পড়ছে অনেক উঁচু থেকে নিচে পর্যন্ত, তখন ধোঁয়া আকারে হয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর দেখতে। অনেক উঁচু থেকে যখন ওইটা ফলসের জলটা পড়ছে, তখন সেই ফলসের জলটা কিন্তু আর জলের আকারে নয়, তখন একেবারে টোটালি কুয়াশার মতো তৈরি হয়ে নিচেতে পড়ছে, অর্থাৎ ধোঁয়ার মতো হয়ে নিচে পড়ছে। নোয়াখালীখাই ওয়াটারফলসের এইরকম একটা রেলিং আছে, রেলিং দিয়ে কিন্তু এই ওয়াটারফলসটা দেখা যাবে। এটা দেখানোর জন্য কিন্তু কোনো ভিডিও বা ফটোগ্রাফি দিয়ে হবে না। এ অসম্ভব সুন্দর এই ওয়াটারফলস, দারুণ লাগছে। এইরকম নীল আকাশ, তার উপর এইরকম ঢেউ খেলানো অনেক উঁচুযুক্ত পাহাড়, আর এইরকম একটা গভীর গিরিখাত, মানে অনেক উঁচু থেকে এই জলটা নিচের দিকে পড়ছে। এতটাই সুন্দর লাগছে, কি বলবো, অসম্ভব সুন্দর লাগছে। মানে ভাষায় বর্ণনা করা যাবে না, কোনো ভিডিও বা কোনো কিছু দিয়ে আপনাদেরকে দেখিয়ে বোঝানো যাবে না যে এখানের সৌন্দর্যটা এতটাই সুন্দর। মানে পাশেই যে ফলসটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট থেকে কিন্তু আমরা একটু এগিয়ে এলাম, এসে দেখুন লেখা রয়েছে আই আই লাভ সোহারা এবং চেরাপুঞ্জি। অসম্ভব সুন্দর এই ওয়াটারফলসের সঙ্গে এইরকম যারা সেলফি প্রেমী আছে, যারা সেলফি ভালোবাসে, তারা কিন্তু এই জায়গাতে এসে সেলফি তুলতে পারেন, ভিডিও করতে পারেন, বেশ ভালো লাগবে। ফলস দেখবেন, সেলফি তুলবেন, ভিডিও করবেন, দারুণ লাগবে। আই লাভ সোহারা এবং চেরাপুঞ্জি বেরিয়ে এসে আমরা এখানে দেখুন, এখানে ছোটোখাটো মার্কেটিং আছে, অনেক কিছু লোকাল সামগ্রী পাওয়া যাচ্ছে। চলুন আরেকটু দিকে এগিয়ে আসি।
আমি বুঝতে পারছিলাম না যে সোহারা মানেটা কি, যে আই লাভ সোহারা মানেটা কি। আসলে লেখা রয়েছে চেরাপুঞ্জি ইজ লোকালি নোন অ্যাজ সোহারা, মানেটা এইখানে ক্লিয়ার হলো, অর্থাৎ চেরাপুঞ্জিকে লোকাল ভাষায় সোহারা বলা হয় থাকে। তো এইখান থেকেও যে ফলসটার একটা ভিউ দেখা যায় সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আসলে বহু জায়গা থেকে ফলসটাকে দেখা যায়, বিভিন্ন রকম দেখা যায়। এখান থেকে আমি একটু উঠে গেলাম, উঠে যে দেখছি ফলসটার ভিউটা কিন্তু দেখাচ্ছি, বেশ সুন্দর লাগছে, দেখাচ্ছি দেখুন। নোয়াখালীকাই ওয়াটারফলস দেখার পর আমরা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আমরা ওয়াটারফলস এইখান থেকে এলাম আর কি, এখান থেকে এলাম। তো এই যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, পাইন লিফ রেস্টুরেন্ট, এইখানে ভেজ ননভেজ বিভিন্ন ধরনের আইটেম আছে, দারুণ খাবার, অসাধারণ খাবার আমরা খেলাম এইখানে এই রেস্টুরেন্টে। সুন্দর খাবার, মানে ভেজ খাবারেতে প্রচুর আইটেম ছিল, দই, চাটনি, পাঁপড়, মিষ্টি থেকে শুরু করে মিনারেল ওয়াটার বা রাইস, যে বাঙালি খাবার যেমন হয় আর কি, প্রায় সেম। দারুণ লাগলো, খুব সুন্দর এবং রান্নাও খুব সুন্দর। আপনারা চেরাপুঞ্জিতে এলে আপনারা এই রেস্টুরেন্টে খাবেন, অবশ্যই ভালো লাগবে। কেননা এখানে পাহাড়ি এলাকায় রেস্টুরেন্ট পাওয়া কিন্তু মুশকিল, যে কম পয়সায় খাওয়ার জন্য রেস্টুরেন্ট পাওয়া মুশকিল। এখানে ভেজ মিলের চার্জ হচ্ছে 180 টাকা প্রতিজন। এই 180 টাকা প্রতিজন একটু বেশি মনে হলেও পাহাড়ি এলাকায় একটু বেশি দামি, কিন্তু খেতে বেশ ভালো এবং অনেক কিছু আইটেম ছিল, তাতে আপনার মনে হবে না যে এটা 180 টাকা বেশি নিয়েছে। পাইন লিফ রেস্টুরেন্টের পিছন দিকের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, কি অসাধারণ ভিউ দেখুন, অসম্ভব সুন্দর। এই পাইন লিফ রেস্টুরেন্টটা আসলে যেখান থেকে নোয়াখালীকাই ওয়াটারফলস মেন রোডের সে মিলছে সেখানেই অবস্থিত। মানে নোয়াখালীকাই ওয়াটারফলস থেকে প্রায় 7 কিলোমিটার এলেই এই
যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টটা পাওয়া যাবে কিন্তু। ওয়াকাবা যে ওয়াটার ফলস আছে, সেই ওয়াটার ফলসের আমরা সামনে চলে এসেছি, এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। চলুন ফলসে দেখি জল আছে কি না। আমরা ফলসের প্রায় কাছাকাছি এসে গেছি, যেখানে যে ভিউ পয়েন্ট, ফলসের যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি। যে এই যে অপরূপ পাহাড়ের সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু বর্ষাকালে দেখা যায় না। বর্ষাকালে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে বা মেঘ আকাশ থাকে, তখন এই পাহাড়ের সমস্ত পরিষ্কার স্বচ্ছ যে ফলসটার যে রূপ, সেই রূপ কিন্তু দেখা যায় না। এখানে জলের পরিমাণটা অনেক বেশি থাকে ঠিক আছে, কিন্তু পাহাড়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু অপূর্ব। এখন এত ঝলমলে আকাশ আর তার উপর এই ধরনের ফলস, অপূর্ব তো লাগবেই। মানে অপূর্ব দৃশ্য এখানটা। আমি দেখাচ্ছি ভালো করে আপনাদেরকে, মানে দারুণ একটা, অনেক উঁচু থেকে জলটা পড়েছে, জলের পরিমাণটা তেমন নাই, অল্প দেখা যাচ্ছে, তবুও কিন্তু জল আছে। ভালো, আমি দেখাচ্ছি। ফলসের ভেতরে আমরা প্রবেশ করে গেলাম। যে ফলসের যেখান থেকে ফলস দেখা যায় সেখানে প্রবেশ করলাম। এখান থেকে কিন্তু যে ভিউটা, সে ভিউটা কিন্তু অসাধারণ। আমি দেখাচ্ছি ভিউটাকে আপনার। যাই হোক, ফলসটা দেখা হলো। চলুন এবারে ফিরে যাই। ফলস দেখার পর আমরা ফিরে যাচ্ছি এবারে, যে দেখি আর কোনো গন্তব্য আছে। আমরা শিলং যাব, তার আগে রাস্তাতে এই রকম একেবারে এত সুন্দর অপূর্ব ভিউ দেখে গাড়ির ড্রাইভারকে সঙ্গে সঙ্গে আমি দাঁড় করালাম, যে কি সুন্দর ভিউটা দেখুন। পাহাড়ের ভ্যালিটা মানে অপূর্ব সুন্দর বললেও ভুল হবে, দারুণ লাগছে। মানে ভাষায় বর্ণনা করা যাবে না, কোনো ভাষায় বা কোনো
কিছুতেই বর্ণনা করা যাবে না এই ভিউটা। এদিকে অপূর্ব সুন্দর ভিউ, আর এই দিকটাও ভিউটাও কিন্তু অসম্ভব সুন্দর, দারুণ লাগছে ভিউটা। এইখানে কোনো কিছু করতে হবে না আপনাকে, এইখানে এসে শুধু কেবলমাত্র বসে থাকবেন আর এই সুন্দর সুন্দর পাহাড়ের পিকগুলোকে দেখবেন। মানে সারা দিন কেটে যাবে, সারা দিন মনে হবে যে এখানে বসে থাকতে ইচ্ছে যায়। অসম্ভব সুন্দর এই ভিউটাকে দেখতে গেলে আপনাদের এই চেরাপুঞ্জি আসতে হবে এবং এই ধরনের ভ্যালিগুলোতে এসে বসে থাকতে হবে। অপূর্ব সুন্দর জায়গা। চলুন এবারে যাই, ড্রাইভার তাড়া দিচ্ছে। অপূর্ব, এ গড, কি সুন্দর, কি সুন্দর এই অপূর্ব দৃশ্য, দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। আমরা চলে এসেছি এরপর গার্ডেনস অফ কেভস। এইখানে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট আমরা দেখব। এই সমস্ত পয়েন্ট কিন্তু আমরা আগে যখন এসেছিলাম এগুলো ছিল না, বা দেখা হয়নি, হয়তো ছিল দেখা হয়নি এগুলো। চলুন গার্ডেনস অফ কেভেতে কি কি দেখা যাচ্ছে দেখা যাক। এখানে এনটিপি হচ্ছে অ্যাডাল্টের জন্য 100 টাকা, আর চিলড্রেনের জন্য হচ্ছে 50 টাকা। এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আপনারা টিকিট কেটে আপনারা এইখানে এই দিক দিয়ে এন্ট্রি হতে হয়। ট্যালুংসিয়াম হচ্ছে একটা ন্যাচারাল গুহা। এই ন্যাচারাল গুহার দেখুন ওপর থেকে জল পড়ছে, পরিষ্কার স্বচ্ছ জল এইরকম গুহাতে টপ টপ করে পড়ছে। বেশিক্ষণ দাঁড়ালে আবার ভিজে যাব। অসম্ভব সুন্দর। এখানটা হচ্ছে গুহার একটা সাইড, দারুণ। এখানটা ভিউ কত সুন্দর দেখুন, দারুণ ভিউ। এখানটা একটা গুহা কিন্তু বেশ ভালো হয়েছে। আর তারপরে তৃতীয় পয়েন্ট চলে এলাম এই একটা সুন্দর একটা ফলসে, অসম্ভব সুন্দর এই ফলসটা। দূর থেকে কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু বেশ সুন্দর। এবং উপর থেকে শ্যাওলা বা এত সুন্দর এই জায়গাটা থেকে উপর থেকে শিকড় টিকড় বেরিয়ে আসছে, অসম্ভব সুন্দর লাগছে, দারুণ অসাধারণ ভিউ এখানটা। এটা হচ্ছে আমাদের 3rd স্পট। এবারে আমরা যাব, চলুন 4th স্পটে, চলুন যাই। ওকে, ইয়েস। এই গার্ডেনস অফ কেভের 4th স্পট, এটাও একটা কেভ, কিন্তু এটাতে একদম স্যাঁতস্যাঁতে কেভ এবং পুজো হয়ে যেতে হবে। যে আমরা যে কেভ গুলো দেখেছি সেই কেভের যে স্ট্রাকচার সেরকম নয়, একটা কঠিন পাথর দিয়ে তৈরি এই কেভ। অসম্ভব সুন্দর, কিন্তু এই কিন্তু যেতে গেলে ভিজে যাওয়ার চান্স আছে। চলুন ভেতরে যাই, যে দেখি।
কেবের মধ্য থেকে আমরা বহু কষ্টে যাচ্ছি। চলুন, সামনেই মনে হচ্ছে, মনে হয় বাহির পথটা সামনেই আছে। চলুন দেখি যাই। ঠিক আছে, দারুণ সুন্দর কিন্তু। এই ধরনের একটা গাছের যে শিকড়গুলো বেরিয়ে এসেছে, অসম্ভব সুন্দর। এই গুহার মতো এই তার এই শিকড় বেশ ভালো লাগছে। চলুন এবারে আমরা পরের স্পট অর্থাৎ 6 নম্বর স্পটে যাই। গার্ডেন অফ কেভস দেখে এবারে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এখান থেকে বেশি দূরত্ব নয়, এখান থেকে 45 কিলোমিটার বা 47 কিলোমিটার মতো দূরত্ব। চেরাপুঞ্জির লোকাল সাইট সিন হিসেবে দেখে আমরা আবার সেই ইউনিভার্সিটির গেস্ট হাউসে প্রবেশ করলাম। ইউনিভার্সিটির গেস্ট হাউসে এখন আমাদের রুম নম্বর কিন্তু 15, রুম নম্বর 15। সেই একই স্ট্রাকচারের রুম, একই বেড। এই যে শরৎদা আমাদের রুমে একসঙ্গে থাকবো, উনি এইমাত্র এসে পৌঁছালেন ক্লান্ত শরীরে। আচ্ছা, এখানে তো দেখেইছি রুম হিটার আছে, ফ্যান আছে, যদিও দরকার নেই আমাদের। বেড, আর এইখানটা হচ্ছে, এইখানটা দেখুন আলমারি প্লাস বড় আয়না, আলমারি। আর আমি যে বাথরুমটা দেখাচ্ছি, বাথরুমটা যথেষ্ট স্পেসযুক্ত, কুমোট আছে, তারপর বেসিন আছে, গিজার আছে, সমস্তই ঠিকঠাক।